নমস্কার। বাংলা সাহিত্যে এমন কিছু নাম আছে যা শুধু একজন লেখকের পরিচয় নয়, বরং নিজেই একটা গোটা অধ্যায়। তো আজ আমরা ঠিক সেরকমই একজন স্রষ্টা মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলবো। তার জীবনটাও ছিল কিন্তু তার লেখার মতোই, বেশ জটিল, গভীর আর নাটকীয়। এটাই হলো আসল প্রশ্ন, তাই না? যে মানুষটার পথ একদম ঠিক করা ছিল সংখ্যার যুক্তির জগতে, তিনি কি করে মানুষের মনের সেই সব অন্ধকার জটিল অলিগলির রূপকার হয়ে উঠলেন? গণিতের নিশ্চিত উত্তর থেকে জীবনের দিশাহীন প্রশ্ন। চলুন আজ এই যাত্রাপথটাই একবার দেখি। হ্যাঁ, ঠিকই শুনছেন। কোনো লম্বা প্রস্তুতি বা অনেক দিনের স্বপ্ন থেকে নয়। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এক শিল্পীর জন্ম হয়েছিল বন্ধুদের সাথে করা একটা সাধারণ বাজি বা চ্যালেঞ্জ থেকে। আর এই একটা ঘটনাই তার জীবনের মোড়টা কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। তাহলে চলুন পরিচিত হওয়া যাক সেই মানুষটার সাথে, যার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা এসছিল সবচাইতে অপ্রত্যাশিত একটা মুহূর্ত থেকে। আমরা যাকে মানিক বন্দ্যোপাধ্যায় নামে চিনি, তার আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ১৯০৮ থেকে ১৯৫৬, মানে মাত্র ৪৮ বছরের জীবন। কিন্তু এই সময়ে তিনি বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন তা আজও অমূল্য। তার জন্ম হয়েছিল বিহারে, কিন্তু তার নারীর টান ছিল বাংলার মাটির সাথে, বিশেষ করে পদ্মাপাড়ের মুন্সীগঞ্জে। আর এই নদীশাসিত অঞ্চলের জীবন, মানুষের লড়াই, প্রকৃতির খেলা, এই সবকিছুই তার লেখায়, বিশেষ করে পদ্মা নদীর মাঝিতে দারুণভাবে ছাপ ফেলেছিল। সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলার আগে আমাদের একটু প্রবোধ কুমারের কথা জানতে হবে। তিনি ছিলেন একজন অসাধারণ মেধাবী আর সম্ভাবনাময় ছাত্র। তার একাডেমিক জার্নিটা দেখুন একবার। মেদিনীপুর জিলা স্কুল, তারপর বাঁকুড়া ওয়েসলি মিশন কলেজ হয়ে সোজা কলকাতার নামকরা প্রেসিডেন্সি কলেজে গণিতে অনার্স। মানে বোঝাই যাচ্ছে তার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল, যা কিনা বাধা ছিল যুক্তি আর বিজ্ঞানের সুতোয়। হ্যাঁ, মানে তার সামনে একটা নিশ্চিত সফল একাডেমিক জীবনের রাস্তা একদম তৈরি ছিল। কিন্তু শায়দ তার ভেতরের শিল্পীসত্তা অন্য কিছুর জন্য অপেক্ষা করছিল, এমন এক পথের জন্য যা ছিল অনেক বেশি অনিশ্চিত কিন্তু ইররেজিস্টেবল। আর ঠিক এখান থেকেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। গণিতের জগৎ থেকে শব্দের জগতে তার এই চলে আসাটা ছিল এক কথায় একটা অবিশ্বাস্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল অনেকটা এরকম। বন্ধুদের আড্ডায় কথা ছলে বাজি ধরা হলো, বিচিত্রার মতো বড় পত্রিকায় ছাপানোর মতো গল্প কি তিনি লিখতে পারবেন? তো তিনি চ্যালেঞ্জটা নিলেন আর লিখে ফেললেন অতসীমামি। আর কি আশ্চর্য, সেই গল্প শুধু পত্রিকাতেই ছাপা হলো না, রীতিমতো সাড়া ফেলে দিল সাহিত্য জগতে। এই লেখার টানটা যে কতটা জোরালো ছিল তা এই কথাটা থেকেই স্পষ্ট বোঝা যায়। লেখালেখি তাকে এতটাই বুঁদ করে ফেলেছিল যে প্রেসিডেন্সির সেই তুখোড় ছাত্রটি আর কোনোদিন তার পড়াশোনায় ফিরতে পারেননি। আসলে মানুষের মনের জটিল সমীকরণগুলোই হয়তো তার কাছে গণিতের চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছিল। ভাবুন তো একবার, দুটো একদম আলাদা জগৎ। একদিকে গণিতের নিশ্চিত সাফল্য, অন্যদিকে সাহিত্যের অনিশ্চিত কিন্তু সৃজনশীলতার ডাক। তিনি বেছে নিলেন দ্বিতীয় পথটা। এটা ছিল নিজের ভবিষ্যতের সাথে খেলা এক বিশাল বাজি। কিন্তু তার সেই বাজি যে কতটা সঠিক ছিল তা পরের কয়েক দশকেই প্রমাণ হয়ে যায়। তিনি হয়ে ওঠেন বাংলা সাহিত্যের এক কিংবদন্তি, এক প্রতিমূর্তি। এই সংখ্যাটা দেখুন, ২১। কেন এই সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ? কারণ মাত্র ২১ বছর বয়সে তিনি লিখেছিলেন দিবারাত্রির কাব্যের মতো একটা জটিল মনস্তাত্ত্বিক উপন্যাস। ভাবা যায়, যে বয়সে সাধারণত মানুষের চিন্তার জগৎটা সবে দানা বাঁধতে শুরু করে, সেই বয়সেই তিনি মানবমনের সম্পর্ক আর অস্তিত্বের সংকট নিয়ে এমন এক পরিণত কাজ আমাদের উপহার দেন। আর শুধু তাই নয়, লেখালেখি তার কাছে শখ ছিল না, এটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র উপায়। এই সাহসী সিদ্ধান্তটা তাকে সাধারণ মানুষের অনেক কাছাকাছি এনেছিল। আর তাই তো তার লেখায় জীবনের কঠিন বাস্তবতার এমন নিখুঁত ছবি আমরা দেখতে পাই। আর তারপর তিনি আমাদের উপহার দিলেন তার দুই কালজয়ী সৃষ্টি, পদ্মা নদীর মাঝি আর পুতুল নাচের ইতিকথা। প্রথমটাতে তিনি আঁকলেন নদী পাড়ের জেলেদের জীবন সংগ্রামের এক মহাকাব্য, আর দ্বিতীয়টাতে এক ডাক্তারের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এক অনবদ্য দলিল। সত্যি বলতে এই দুটো উপন্যাসই তাকে বাংলা সাহিত্যের অমর স্রষ্টাদের আসনে বসিয়ে দিয়েছে। তার সৃষ্টি কিন্তু এখানেই থেমে থাকেননি। জননী, চতুষ্কোণ, শহরতলী, এইসব উপন্যাসে তিনি নাগরিক জীবনের সমস্যা, মধ্যবিত্তের সংকট আর ফ্রয়েডীয় মনস্তত্ত্বের মতো বিষয়গুলোকে বাংলা সাহিত্যে এক নতুন মাত্রা দিয়েছেন।
এবার আসা যাক তার জীবনের শেষ অধ্যায় এবং তিনি আমাদের জন্য যে উত্তরাধিকার রেখে গেছেন সেই বিষয়ে। লেখালেখি আর জীবনধারণের এই লাগাতার সংগ্রাম তার শরীর আর মনে গভীর ছাপ ফেলেছিল। মাত্র ৪৮ বছর বয়সে ১৯৫৬ সালের ৩ই ডিসেম্বর এই মহান লেখকের জীবনাবসান হয়, কিন্তু তার কাজ তাকে অমর করে রেখেছে। শেষে এসে কিন্তু সেই প্রথম প্রশ্নটাই আবার মাথায় ঘোরে। সেদিন বন্ধুদের সাথে সেই বাজিটা না হলে বাংলা সাহিত্য কি হোসেন মিয়া, কুবের, কপিলা বা শশীর মতো চরিত্রদের কখনো পেত? হয়তো পেত না। ভাগ্য, প্রতিভা আর একটা দুঃসাহসী সিদ্ধান্তের এই অদ্ভুত মেলবন্ধনই কিন্তু সাধারণ প্রবোধ কুমারকে কিংবদন্তি মানিক বন্দ্যোপাধ্যায় করে তুলেছিল।